সম্প্রতি একটি স্বীকারোক্তিমূলক বক্তব্যে ইলন মাস্ক স্বীকার করেছেন যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। এই ছায়া সংস্থাটি দাবি করেছে তারা মার্কিন সরকারকে $170 বিলিয়ন সাশ্রয় করিয়েছে, মূলত কর্মী ছাঁটাই, বিধিনিষেধ বাতিল এবং চুক্তি ও অনুদান বন্ধ করার মাধ্যমে। তবে এই সাশ্রয়ের কোনো বাস্তব প্রমাণ মেলেনি, বরং অনেক ক্ষেত্রেই তথ্য অতিরঞ্জিত। একটি হিসাব অনুযায়ী ডজের এই এলোমেলো খরচ কমানোর প্রচেষ্টা 2025 সালে করদাতাদের জন্য অতিরিক্ত $135 বিলিয়ন বোঝা সৃষ্টি করতে পারে। বাস্তবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি ব্যয় বাড়ছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়, ডজের কার্যক্রম থেকে মাস্ক এখন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এবং নিজের কোম্পানিগুলোর দিকে মনোযোগ দিচ্ছেন। বিশেষ করে টেসলা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, মাস্ক সত্যিই কি $1 ট্রিলিয়ন বাজেট কাটতে চেয়েছিলেন, নাকি এটা ছিল সরকারি ভেতরের তথ্য জানার, চুক্তি জেতার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার কৌশল? কেউ কেউ মনে করেন মাস্কের লক্ষ্য ছিল সরকারি প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আধুনিকীকরণ করা। আবার কেউ বলছেন তার উদ্দেশ্য ছিল তথাকথিত ওকনেস দূর করা বা সরকারকে নজরদারিমূলক যন্ত্রে পরিণত করা। এসব প্রশ্নের উত্তর একাধিক দিক থেকে হ্যাঁ হতে পারে। তবে খরচ কমানোর যে লক্ষ্য সামনে রেখে ডজের শুরু হয়েছিল তা ভেঙে পড়ার কারণে মাস্ক এখন অনেকের চোখে অন্যের এজেন্ডা বাস্তবায়নের টুল বা হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছেন। ওয়াল্টার আইজ্যাকসনের লেখা ইলন মাস্ক বই অনুসারে মাস্ক তার তরুণ বয়স থেকেই 3টি বিষয়ে মানবজাতির ভবিষ্যৎ দেখেছেন, যা ইন্টারনেট, টেকসই জ্বালানি এবং মহাকাশ ভ্রমণ। টেসলা ছিল জলবায়ু পরিবর্তনের সমাধানে তার উদ্যোগ। স্পেস এক্স ছিল মঙ্গলে উপনিবেশ স্থাপনের স্বপ্ন। এসব লক্ষ্য পূরণে মাস্ক সরাসরি বিধিনিষেধ ও নিরাপত্তা নীতিমালাকে মানব সভ্যতার পথে বাধা বলে মনে করতেন। তার মতে, অটোনমাস প্রযুক্তি দুর্ঘটনার সংখ্যা কমাতে পারে, তাই তা দ্রুত বাস্তবায়ন করাই নৈতিক দায়িত্ব। ফলে যারা এই প্রযুক্তিকে দেরিতে গ্রহণ করতে বলছে, তারা আসলে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। ডজের জন্ম হয় মাস্ক ও ট্রাম্পের একটি হঠাৎ নেওয়া সিদ্ধান্তের মধ্য দিয়ে। তবে বিশ্লেষকরা বলছেন প্রকৃত পরিকল্পনাকারী ছিলেন রাসেল বট, যিনি ট্রাম্পের প্রশাসনের ওএমবি পরিচালক। বট একজন খ্রিস্টান ন্যাশনালিস্ট প্রজেক্ট 2025 নামক এক উগ্র ডানপন্থী পরিকল্পনার প্রধান রূপকার, যা এতটাই বিতর্কিত ছিল যে ট্রাম্প নিজেই পরে তা থেকে সরে এসেছিলেন। তবে তিনি পরে বটকেই বাজেট অফিসের পরিচালক করেন। বটের লক্ষ্য ছিল সরকারি প্রশাসন দুর্বল করা এবং প্রেসিডেন্টের হাতে আরও ক্ষমতা কেন্দ্রীভূত করা। ব্লুমবার্গ প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের পর মাস্ক নিয়মিত বটের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাকে বটের পরিকল্পনার পাবলিক ফেস ও ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে বিবেচনা করা হতো। ডজে মাস্ক যেসব পদক্ষেপ নিয়েছেন, যেমন প্রবেশনারী কর্মীদের ছাঁটাই বা সরকারি তথ্য ভাণ্ডারের নিয়ন্ত্রণ নেওয়া, তা আদৌ মাস্কের নিজস্ব পরিকল্পনা ছিল নাকি বটের প্ররোচনায় ঘটেছে তা স্পষ্ট নয়। তবে কেউ কেউ বলছেন মাস্কের মতো একজন তীক্ষ্ণ ও অস্বাভাবিক চিন্তাধারার মানুষই ছিল বটের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আদর্শ মাধ্যম। সরকারকে অকার্যকর ও দুর্নীতিপরায়ণ মনে করে মাস্ক হয়তো সত্যিই বিশ্বাস করতেন যে মানুষ ছাঁটাই করে এবং কনিষ্ঠ কর্মীদের হাতে এআই ও তথ্য দিয়ে খরচ কমানো সম্ভব। তবে বাস্তবে বড় ধরনের ব্যয় হ্রাস সম্ভব কেবল প্রতিরক্ষা, স্বাস্থ্য বা আর্থিক খাতে বিশাল পরিমাণ ভর্তুকি বন্ধ করে, যা শুধুমাত্র মৌলিক নীতিগত পরিবর্তনের মাধ্যমেই করা সম্ভব। ডজের মাধ্যমে মাস্ক হয়তো নিজেকে একজন সংস্কারক হিসেবে ভাবছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বটের মূল লক্ষ্য সরকারি কর্মীদের ভয় ধরানো এবং তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এখনও সরকারি তথ্য একীভূতকরণ অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষ, অনিয়মিত অভিবাসী বা অনুগত নয় এমন সরকারি কর্মীদের টার্গেট করতে ব্যবহার করা হতে পারে। মাস্কের মেয়াদ হয়তো সময়ের আগেই শেষ হয়ে আসছে,
ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধ, ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে সংঘর্ষ এবং একটি রাজ্য নির্বাচনে $25 বিলিয়ন খরচ করেও ব্যর্থতা, এসব কারণে মাস্ক এখন প্রশাসনের জন্য একটি বোঝায় পরিণত হয়েছেন। তবুও তার বিশাল সম্পদ ও ব্যবসা হয়তো তাকে প্রশাসনের দরজায় প্রবেশের সুযোগ দেবে, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় তিনি শেষ পর্যন্ত ব্যবহৃত হয়েছেন।